নমস্কার। আজকের ক্যাপশনটা দেখে যদি ভেবে থাকেন আমি ডায়েটিশিয়ান হিসেবে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো, তাহলে ভুল করছেন। আমি ডায়েটিশিয়ান নই যার কাছে একটা ওজন কমানোর দারুণ ডায়েট চার্ট রয়েছে। আবার আমি ম্যাজিশিয়ানও নই যার কাছে ওজন কমানোর কোনো ম্যাজিক ফর্মুলা রয়েছে। আমি আপনাদের মতোই একজন খুব ভুলে ভরা ভুলভাল একজন সহনাগরিক, যে নিজের ভুলভাল জীবনযাপনের কারণে বছর খানেকের মধ্যে এক সময় 65 কিলো থেকে 95 কিলো ওজনে পৌঁছে গেছিল। তারপরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বহু ঠেকা খেয়ে পরে বাধ্য হয়েছে ওজন কমিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আসতে। তো এই যে ঠেকে শেখা, অনেকে দেখে শেখে আবার অনেকে ঠেকে শেখে, এটা আমরা সবাই জানি। ঠেকে শেখার যে পদ্ধতি থেকে আমার শিক্ষালাভ, সেই পুরো ব্যাপারটাকে খুব ছোট করে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ইনফ্যাক্ট আজকের এই ভিডিওতে 3টে পার্টে আমি কথা বলবো, যে বিষয়গুলো আপনারা অনেকেই জানেন বা বেশিরভাগ জনই জানেন কিন্তু মানেন না, সেটাকে একবার জানিয়ে দেওয়া আরেকবার, এবং খুব সহজ করে কিভাবে মানবেন সেই ব্যাপারে একটা দিক নির্দেশ করা। আমাদের ওজন বৃদ্ধির ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা দায়ী সেটাতে যাওয়ার আগে একবার ছোট্ট করে আমার ওই ভুলে ভরা জীবনটা নিয়ে বলে নিই। ইনফ্যাক্ট যখন গ্রাম থেকে শহরে পড়তে এলাম, কলেজে ভর্তি হলাম, তখন স্বাভাবিকভাবেই গ্রামের একজন ছেলের শহরে যে বিভিন্ন বিষয়ের প্রতি আকর্ষণ থাকে, তার মধ্যে অন্যতম একটা প্রধান আকর্ষণ ছিল শহুরে খাওয়ার, বিশেষ করে ফাস্ট ফুডের প্রতি। একসময় যখন পকেটে পয়সা থাকতো না, মানে খুব আর্থিকভাবে সমস্যা সংকুল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসার জন্য ইচ্ছেটা ছিল। পরবর্তী সময় বিভিন্ন টিউশন পড়ানোর ফলে যে কাঁচা পয়সা হাতে আসতে শুরু করলো, তখনও কিন্তু ওই ইচ্ছেটা বেঁচে আছে, লোভটা বেঁচে আছে। ফলে এতদিনে চেপে রাখা ইচ্ছে তখন প্রবলভাবে পূরণের পথে যখন গেল, তখন দেখা গেল সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন, কখনো কখনো 6 দিন বিভিন্ন রেস্তোরাঁয় আমি খেয়েছি। এবং এরকম একটা সময় গেছিলো যখন কাঁথি শহরের সেই সময়কার বেশিরভাগ রেস্তোরাঁ আমাকে চিনত। ফলে যা হয়, বছর খানেকের মধ্যে 65 কিলো ওজনের যে ছেলেটি মোটামুটি স্কুল টিমে ফরওয়ার্ডে ফুটবল খেলতো, না খুব একটা ভালো খেলতাম না, তো ফরওয়ার্ড পজিশনে খেলতাম, সেই 65 কিলো ওজনের ছেলেটি পৌঁছে গেল 95 কিলো, এক বিশাল ওজনের মোটাসোটা মানুষের চেহারায়। এবং এই যে পৌঁছে যাওয়ার প্রক্রিয়াটা খুব সহজ ছিল, কিন্তু উল্টো দিকে ফেরার প্রক্রিয়াটা খুব কঠিন হয়ে গেল। ওই ওজন নিয়ে বেশ কিছুদিন চলতে চলতে এক সময় 2012 সালে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে বেশ কয়েক মাস আমি প্রায় শয্যাশায়ী হয়ে গেছিলাম। এবং সেইখানে হাঁটুর ব্যথাটা এত তীব্র জায়গায় চলে গেছিলো, তার সঙ্গে আরও বেশ কিছু হাড়ের সমস্যায় আমি খুব জর্জরিত ছিলাম। প্রচুর ডাক্তার দেখিয়েছি, কিন্তু আলটিমেটলি কোথাও সেইভাবে সহজ সমাধান তো পাইনি। এবং এক গাদা ওষুধ যখন খেতে বাধ্য হতাম, তখন কিন্তু বুঝতাম যে ওষুধ খেয়ে এটা হবে না। আলটিমেটলি আমাকে সুস্থ করেন কাঁথির এক স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর ব্যোমকেশ বেরা। উনার গাইডেন্সে আমার ওজন কমানোর প্রক্রিয়াটা শুরু হয়, এবং তারপরে মোটামুটি একটা ওই 95 থেকে 82-83 কিলোতে নেমে আসি, এবং হাঁটুর ব্যথা অনেকটাই কমে যায়। তো আমার যে হাইট এবং ওয়েট, তাতে কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েট থাকা উচিত, বিএমআই থাকা উচিত ওই যে তাতে 75 কিলো ওজন হচ্ছে ঠিকঠাক ওজন, মানে ওইটা আমার শরীর ক্যারি করতে পারবে। এবং আপনারা অনেকেই জানেন যে 1 কিলো যদি দেহে ওজন বাড়ে, সেটা হাঁটুর উপরে প্রায় 8 থেকে 9 কিলো বা প্রায় 10 কিলো এক্সট্রা ওয়েট চাপায় আমাদের মধ্যাকর্ষণের কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 82-83 এই যে ওজনটা, এটাও কিন্তু ছিল ওভারওয়েট, কিন্তু সেটা নিয়ে মোটামুটি চলছিল। এবং ওই সময়ে বেশ কিছু রেস্ট্রিকশন যেটা চাপিয়েছিলাম, সেটাতে রেজাল্ট এসেছিলো, কিন্তু ওই 82-83 পর থেকে কিন্তু আর নাম ছিল না। অ্যাকচুয়ালি চেষ্টা করেও নাম ছিল না। তো 82-83 নিয়ে চলছিল। তারপরে কিন্তু লাস্ট বছর খানেক আবার দেখা গেল যে হাঁটুতে অল্প হলেও সমস্যা আসছে। ফলে আগের যে বিপদটা আমি জানতাম, সেখান থেকে খুব তাড়াতাড়ি সচেতন হয়ে গিয়ে আমাকে ওজন কমানোর প্রক্রিয়ায় যেতে হলো। এবং সেই প্রক্রিয়াটা যেটা আমি ফলো করেছিলাম, বা যে স্টেপসগুলো ফলো করেছিলাম, সেইটা কিন্তু আমি আপনাদের আজকে শেয়ার করব, আগের অভিজ্ঞতা এবং পরবর্তী অভিজ্ঞতা, দুটো অভিজ্ঞতা মিলিয়ে। তো সোজাসাপটা কথা হচ্ছে, ওজন কমা বা ওজন বাড়ার একটা ইজি ইকুয়েশন বা একটা ফর্মুলা রয়েছে। যে পরিমাণ ক্যালোরি আপনি গ্রহণ করছেন খাওয়ারের মধ্য দিয়ে, যদি তা খরচ না হয়, খুব স্বাভাবিকভাবেই সেটা আপনার শরীরে ওজন বাড়াবে ফ্যাট হয়ে। বিশেষ করে কার্বোহাইড্রেট ইনটেক যদি আপনার বেশি হয়,
এবং সেই কার্বোহাইড্রেটের যে পরিমাণ এনার্জি শরীরে ঢুকলো সেটা যদি পুরোপুরি খরচ না হয় তাহলে খুব সহজে ওটা ফ্যাটে রূপান্তরিত হয়ে আপনার শরীরে বিভিন্ন জায়গায় জমে যাবে। তাহলে সোজাসাপটা ব্যাপার হচ্ছে আপনি যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করছেন সেই পরিমাণ খরচ করতে হবে, না হলে কিন্তু আপনাকে ক্যালোরি গ্রহণ কমাতে হবে। ক্যালোরি গ্রহণ কমানো মানে কিন্তু ক্র্যাশ ডায়েটিং নয়, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া নয়। এই ভুল ধারণাটা অনেকের মধ্যেই থাকে যে আমি সারাদিনে একদম লিকুইড খাচ্ছি, কোনো কার্বোহাইড্রেট খাচ্ছি না। এই ব্যাপারগুলো করবেন না প্লিজ। এটা করতে গেলে আলটিমেটলি কিছুদিন করার পরে মন এমন বিদ্রোহ করবে, তখন আপনি আবার সেই জায়গায় ফিরবেন এবং অনেক বেশি করে খেতে শুরু করবেন। আখেরে যা লাভ করেছিলেন বা যেটুকু ওয়েট লস হয়েছিল তার থেকে অনেক বেশি আবার বেড়ে যাবে এবং তার মাঝখানে আরও অনেক প্রবলেম চলে আসবে। তাই সোজাসাপটা যে ওয়ে আউটগুলো রয়েছে সেই ওয়েট আউটটাকে আমি 3টে পার্টে একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে ভাতের সঙ্গে তরকারি খাওয়া ব্যাপারটা বন্ধ করুন। তরকারির সঙ্গে ভাত খাচ্ছেন এইভাবে ভাবুন, অর্থাৎ ভাতের সঙ্গে তরকারি মেখে খাচ্ছেন এই ভাবনাটা থেকে যখন বেরিয়ে আসবেন, তরকারির সঙ্গে ভাত খাচ্ছেন, অটোমেটিক তখন ভাত কমে যাবে। হ্যাঁ, এখানে প্রসঙ্গত বলে রাখি আমি কিন্তু 3 বেলাই ভাত খাই এবং তার মধ্যে আবার পান্তাও রয়েছে। পান্তা সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে, বিশেষ করে শহরে যারা মানুষ, আবার কলকাতার দিকে যারা মানুষ রয়েছেন তাদের তো পান্তা সম্পর্কে বিশাল বড় একটা ভুলভাল বায়াস রয়েছে। কিন্তু পান্তা থেকে উপকারী জিনিস খুব কম রয়েছে, বিশেষ করে গরমকালে তো অসাধারণ একটা এটা খাওয়ার। শীতকালেও যদি একটু বেলার দিকে খান, অর্থাৎ রোদ উঠলে, তাহলে দারুণ একটা ব্যাপার হতে পারে, দারুণ খাওয়ার অপশান। তো আমি পান্তা খাই, 3 বেলাই ওই পান্তা ভাত এইগুলো খাই, মুড়ি খাই, অর্থাৎ কার্বোহাইড্রেট আমার চলে। এবং রুটি খাওয়া ভাতের থেকে ভালো, এই ভুল ধারণা থেকেও বেরিয়ে আসুন। অ্যাকচুয়ালি রুটির থেকে ভাত অনেক সেভ অপশান এবং এটা নিয়ে অনেক ডায়েটিশিয়ানের বক্তব্য রয়েছে, ডাক্তারদের বক্তব্য রয়েছে। সহজ করে একটা বিষয় বলে নিই, রুটিতে যে জিনিসটা থাকে পুরো পেস্টিসাইড যেগুলো ব্যবহৃত হয় সেটা পুরোপুরি শরীরে আমাদের ঢুকে যায়। ভাতে যেহেতু আমরা ধুয়ে বের করে দিই অনেকটা অংশ, তারপরে ফ্যান গেলে বের করে দিই, ফলে বেশিরভাগ পেস্টিসাইড কিন্তু ভাত থেকে বেরিয়ে চলে যায়, ফলে ওটা অনেক সেফ। তো যাই হোক, ভাত অবশ্যই খাবেন যদি খেতে ইচ্ছে করে, তাতে কোনো সমস্যা নেই। শুধু ভাতের পরিমাণটা কমিয়ে নেবেন। যেখানে 6 চামচ খেতেন সেটা 2 চামচে কি 2.5 চামচ কি প্রথম দিকে হয়তো 3 চামচ খেতে পারেন। সেই জায়গাটাকে মেকআপ করুন আপনার সবজি দিয়ে। সবজি মানে ম্যাক্সিমাম যে বিভিন্ন ধরনের সবজি থাকে তার সবচেয়ে ভালো একটা রেসিপি হয় চচ্চড়ি। চচ্চড়ির থেকে ভালো হেলদি ভেজ আইটেম খুব কম হয় এবং ম্যাক্সিমাম অবশ্যই আপনি প্রোটিন খাবেন, ডাল খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, সবই খাবেন, কিন্তু ঘটনাটা হচ্ছে ভাতটা কম খাবেন। এটা সোজাসাপটা কথা। অ্যাকচুয়ালি সকালে উঠে কী খাবো এটা একটা বড় বিষয়। জেনারেলি আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, সকালে উঠে আগের রাতে ভিজিয়ে রাখা ছোলা এবং মুগ বা অথবা যদি স্প্রাউটস করা থাকে সেটা 2 মুঠো থেকে 3 মুঠো খেয়ে নিই। তার সঙ্গে একটা কলা, একটা কাঁঠালি কলা কিংবা ছোটো সাইজের হলে 2টো কলা এবং 2-3টে জলে ভেজানো খেজুর, মানে যেটা শুকনো খেজুর, সেইটা খাই। কারণ যেটা আপনাদের প্রসেসড যে খেজুর বিক্রি হয় সেটাতে প্রচুর মানে আর্টিফিশিয়াল চিনি মেশানো থাকে অনেক সময়, তাই এটা খাবেন। তারপরে জেনারেলি আমি করি কি, যদি ছুটির দিন থাকে তাহলে মাঝখানে অল্প একটু পান্তা খাই, দুপুরে গিয়ে আবার ভাত খাই, নাহলে যদি স্কুল থাকে সেক্ষেত্রে মেন মিলটা খেয়ে বেরিয়ে যাই। আবার স্কুল চলাকালীন তখন স্কুলে বাড়ি থেকে তরকারি নিয়ে যাই, অল্প একটু মুড়ি খেলাম, বিকেলে এসে আবার সেই স্প্রাউটস খাই, সঙ্গে একটু কলা বা অন্য কিছু যদি ফল টল থাকে খেলাম। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি 4:30টার পরে যখন বাড়ি ফিরি তখন ওই কলা ছাড়া অন্য কোনো ফল খাই না। এটা কিন্তু খেয়াল রাখবেন, যদি কিছু ফল খেতে হয় একটু ওয়াইজলি ভাববেন আর কি। আবার রাতে গিয়ে ওই ভাত তরকারি নর্মালি যা খাওয়া দাওয়া হয় এটা থাকে। মাঝখানে যদি সম্ভব হয় 1 গ্লাস ঠান্ডা জলে, আমি আবারও বলছি ঠান্ডা জলে, 8খানা লেবু, পাতিলেবু রস চিপে খেয়ে নিই এবং মৌসুমি যে ফলগুলো হয় যখনই সুযোগ পাই একটু একটু খেতে থাকি। এইভাবেই কিন্তু ওয়েটটা কমেছে। তো সোজা কথা হচ্ছে বিশাল কিছু এখানে চেঞ্জ আনা হয়নি, 2টো চেঞ্জ। প্রথম কথা হচ্ছে কার্বোহাইড্রেট ইনটেক কমাতে হয়েছে এবং সঙ্গে যেগুলো আমাদের অন্যান্য শাকসবজি তরকারি সেগুলো খাওয়াটা বাড়াতে হয়েছে, দিনের রুটিনটাকে বাঁধতে হয়েছে। এবং এখানে সবচেয়ে একটা বড় বিষয়, আমি এই পর্বে কিন্তু ফাস্টফুড যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছি। যদি বলি একটুও ফাস্টফুড খাইনি মিথ্যে কথা বলা হবে, কারণ দেখা গেছে কোনো অনুষ্ঠানে গেছি, বিয়েবাড়িতে বৌভাতে গেছি, সেখানে বিভিন্ন রকম রিচ খাওয়ার হয়েছে, খেয়েছি, বা বন্ধুবান্ধবের আড্ডায় হয়তো দেখা যাবে হয়তো ঝালমুড়ি, তার সঙ্গে হয়তো সিঙ্গাড়া এসছে, সেখানে অল্প একটু সিঙ্গাড়া খেয়েছি, পুরোটা খাইনি, অল্প একটু খেয়েছি। কিন্তু চেষ্টা করেছি ম্যাক্সিমাম সময় ওই ভাজাভুজি এগুলো এড়িয়ে চলার। এবং আরেকটা কথা, বাড়ির রান্নাতে তেলের পরিমাণটা অবশ্যই কমাতে হবে। আর সেদ্ধ যতটা পারেন খাবেন, সব রকম সবজি সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আপনার ঢ্যাঁড়স সেদ্ধ, আলু বেগুন সেদ্ধ, বিভিন্ন ধরনের সেদ্ধ যেটাকে আমরা মাখা বলি, ওই মাখা সবজিটা খান। এতে করে আলটিমেটলি হবে কি, আপনার শরীর অনেক ঝরঝরে থাকবে
এবং আপনি উইকনেসেও ভুগবেন না, সাফিসিয়েন্ট আপনার এনার্জি যাবে এবং ডেফিনেটলি ওয়েট কমবে। তার জন্য ক্র্যাশ ডায়েটিংয়েরও দরকার নেই, আর বিশাল কিছু কঠিন ফিটনেস রেজিম ফলো করার দরকার নেই। সঙ্গে সামান্য 10-15 মিনিটের যদি বা একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বা যদি একটু 15-20 মিনিট হেঁটে আসতে পারেন, আর 4-5টা যোগা পোস্টার, ঠিক আছে, যেটা আপনার শরীরের সঙ্গে বিফিটিং হবে। এই হচ্ছে নর্মাল ওয়ে, একদম সিম্পল ওয়ে অফ ওয়েট লস, যেটা আমি ফলো করেছি। এবং বলে রাখি আপনাদের, ওই 82-83 যেটা অনেকদিন কনস্ট্যান্ট হয়েছিল, সেটা কিন্তু নেমে এসেছে 76-এ। আমাকে আর 1 কিলো কমাতে হবে 75-এ ঢোকার জন্য। তো এটাই হচ্ছে মধ্য বিষয়। এই বিষয়টার সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে মানসিক দিক। মনের উপর নিয়ন্ত্রণটা খুব জরুরি, কারণ আমরা জানি আওয়ার গ্রেটেস্ট এনিমি ইজ আওয়ার আনকন্ট্রোলড মাইন্ড। মনকে যদি আপনি প্রথমেই বোঝাতে পারেন বা বসে আনতে পারেন যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, করতে হবে মানে করতে হবে, করনাই হোগা তো করনাই হোগা, এই হচ্ছে অ্যাটিটিউড। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের কারোর এই ফিটনেস, যে ফিটনেস যাই বলি বা অন্যভাবে বললে ওজন কমানোর যে ব্যাপার স্যাপার যদি কোনো উপকারে আসে, যেটা আমি ফলো করে উপকার পেয়েছি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা আজকে করার পেছনে একটা কারণ ছিল। লাস্ট কয়েক মাস বিভিন্ন স্টেজে যখন আমি কুইজ কন্ডাক্ট করতে যাই, সেখানে পরিচিত মানুষজন, বা আজকেও দোকানে বাজার করতে গিয়ে একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হতে উনি বললেন, স্যার আপনি তো রোগা হয়ে গেছেন কী করে, ওয়েটটা কমেছে মনে হচ্ছে। তো সেই ভাবনা থেকে আজকের এই ভিডিও। যদি কারোর উপকারে লাগে এই ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।